আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দশম অধ্যায়ের অর্থাৎ আর্থিক বিবরণীর বহু নির্বাচনী কিছু সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা বহু নির্বাচনী নিয়ে কিছু গাণিতিক সমস্যা, গাণিতিক বহু নির্বাচনী নিয়ে আমরা আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় যে বহু নির্বাচনীতে যেহেতু আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনীগুলো আসে, কিছু বর্ণনামূলক আসে এবং কিছু গাণিতিক আসে। তো গাণিতিক সমস্যাগুলো অনেক সময় তোমরা বুঝতে পারো না, কিন্তু সন্দেহের উপর বা আন্দাজে দাগায় দাও, সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। তো আমি এই ক্লাসগুলো, তোমাদের বহু নির্বাচনী ক্লাসগুলো গাণিতিকের উপরেই কিছু বহু নির্বাচনী মোটামুটিভাবে আগামী ক্লাসগুলো তো আমরা বিভিন্ন অধ্যায় থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা যে 15টি অবজেক্টিভ এখানে নিয়েছি, 15টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এখানে আছে, আমরা সবগুলো প্রশ্নের আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করব। তো আমি এই প্রশ্নগুলো একটা একটা করে পড়বো এবং একটা একটা করে সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আর তোমরা ক্লাসটি শুরু করার আগে খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যখন ভিডিওটা দেখবে তখন আমার সাথে সাথে ক্যালকুলেশন করে ফেলবে। প্রথম প্রশ্নটা দেখো, পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা এবং অফিস ও প্রশাসনিক খরচ নিট বিক্রয়ের 10% হলে বলছে পরিচালন মুনাফা কত। তাহলে পরিচালন মুনাফা যদি তোমাকে বের করতে হয় তাহলে শুরু থেকে আসতে হবে। আমরা আর্থিক বিবরণীর অঙ্ক করছি, যে মোট মুনাফা কিভাবে নির্ণয় করছি। প্রথমত আমরা বিক্রয় থেকে, দেখো বিক্রয় এখানে আছে, বিক্রয় আছে 1 লক্ষ টাকা। বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরতটা বিয়োগ করব, বা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত কত আছে? 10,000 টাকা। 10,000 টাকা এখান থেকে বাদ দিলে হয় 90,000 টাকা। এই 90,000 টাকা এটাই কিন্তু নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমরা যদি এবার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, বা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা বাদ দেই, তাহলে আমরা পাবো 70,000 টাকা। এটাই আমার মোট মুনাফা। মোট মুনাফা, মোট মুনাফা থেকে আমি যদি অফিস ও প্রশাসনিক খরচ বাদ দেই তাহলে আমি পেয়ে যাব পরিচালন মুনাফা। তবে প্রশাসনিক খরচ বলছে, অফিস ও প্রশাসনিক খরচ বলছে নিট বিক্রয়ের 10%। তাহলে আমাদের নিট বিক্রয় কিন্তু 90,000 টাকা। এই 90,000 টাকার 10%, আমি একটু ক্যালকুলেশন আলাদা জায়গায় করে আসি যে 90,000 এর 10%। দেখো 90,000 এর 10% কত হয়? একটা পার্সেন্ট বের করার একটা সহজ পদ্ধতি, 10% হলে ডাইনে থেকে একটা শূন্য বাদ দিয়ে দিই, 9,000 টাকা। কেমন? 5% হলে একটা শূন্য বাদ দিয়ে এর অর্ধেক করে দিই। এই 9,000 টাকা বাদ দিলে আসে 61,000 টাকা। এই 61,000 টাকাই হচ্ছে আমার পরিচালন মুনাফা। এটাই কিন্তু পরিচালন মুনাফা। আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু বলি যে প্রথমত বিক্রয়, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে পাওয়া যায় নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমরা সূত্র অনুযায়ী বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মোট মুনাফা।
মোট মুনাফা থেকে পরিচালন খরচ বাদ দিলে পাওয়া যায় কি পরিচালন মুনাফা। আমার অঙ্কে চেয়েছে পরিচালন মুনাফা, তাহলে আমরা পরিচালন মুনাফাটা পেয়ে গেলাম ৬১,০০০ টাকা। ৬১,০০০ টাকা হলো তোমার পরিচালন মুনাফা। ১ নম্বর শেষ। আশা করি ১ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। ২ নম্বরে বলছে দেখো, মুভিং ট্রেডার্সের ক্রয় ১ লক্ষ টাকা, বহি পরিবহন ৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ৫০,০০০ টাকা এবং সমাপনী মজুত পণ্য ৪৫,০০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? এখানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় চাইছে। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কেমনে বের করব? আমাদের সূত্র জানা আছে। সূত্র জানা আছে যে প্রথমত হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আমি কিন্তু সংক্ষেপে লিখব প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কত? ৫০,০০০ টাকা। এর সাথে আমরা যোগ করব নিট ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা যোগ করব নিট ক্রয়। ক্রয়ের সাথে দেখো কোনো কিছুই বলা নাই, তাহলে এটাই নিট ক্রয়। যোগ হবে নিট ক্রয়। নিট ক্রয় কত দেওয়া আছে? ১ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা। এই দুটো যোগ করলে পাওয়া যায়, আমরা কি পাবো? ১,৫০,০০০ টাকা। ১,৫০,০০০ টাকা। ১,৫০,০০০ থেকে আমরা ক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয় যোগ করব এবং তারপরে সমাপনী পণ্য, সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। কিন্তু ক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয়, এখানে কিন্তু একটা বহি পরিবহন আছে। বহি পরিবহন কি? এটা কিন্তু ক্রয় পরিবহন এটা নয়, এটা বিক্রয় পরিবহন। বহি পরিবহন অর্থাৎ বিক্রয় পরিবহন। অতএব এটা দিছে তোমাকে বিভ্রান্ত করার জন্য, যাতে তুমি ভুল করো, কিন্তু তুমি ভুল করবে না, এটা কিন্তু আসবে না। বহি পরিবহনটা এই অঙ্কে অন্তর্ভুক্ত হবে না। এটা কিন্তু বিক্রয় পরিবহন, এটা বিক্রয়ের সাথে জড়িত, এটা ক্রয়ের সাথে জড়িত নয়। অতএব এটা আসবে না, তোমাকে ভুল করার জন্য, যাতে তুমি ভুল করার জন্য দিছে। অতএব তুমি যদি অঙ্কটা বোঝো, সূত্র জানো, তাহলে তুমি এটাই অন্তর্ভুক্ত করবে না, তাহলে এটা আমরা নিব না। তাহলে আমরা কি করব? সমাপনী মজুত পণ্যটা সরাসরি বাদ দিই। সমাপনী মজুত পণ্য আছে, সমাপনী মজুত আছে কত? ৪৫,০০০ টাকা। এই ৪৫,০০০ টাকা বাদ দিলে তোমার থাকবে ১,৫০,০০০ টাকা। এটাই তোমার বিক্রিত পণ্যের ব্যয়। এটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি ২ নম্বর বুঝতে পারছো। আমি আবারও বলি সূত্রটা, এটা কিন্তু একটা সূত্র, তোমাদের বইয়ের সূত্রটা আছে যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, নিট ক্রয়ের সাথে যোগ হবে ক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয়, কিন্তু এখানে ক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয় নাই, অতএব আমরা ওটাকে ছেড়ে যাব। দ্বিতীয়ত তারপরে সর্বশেষ হবে সমাপনী মজুত পণ্য বিয়োগ করতে হবে। আমরা সমাপনী মজুত, যেহেতু ক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয় নাই, তাহলে আমরা ওইটার সাথেই আমরা সমাপনী মজুত পণ্য বিয়োগ করে দিছি। সমাপনী মজুত পণ্য বিয়োগ করার পর আমরা যে ফিগারটা পেয়েছি ওটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, ১,৫০,০০০ টাকা। আশা করি বোঝা গেছে। ৩ নম্বর দেখো কি বলতেছে। ৫০,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করে। বছর শেষে মোট আয় ২০,০০০ টাকা এবং মালিকানা সত্ত্ব ৬৫,০০০ টাকা হলে মোট ব্যয়ের পরিমাণ কত? একটু উল্টা জিনিস চাইছে, তাই না? আমরা সাধারণত মোট ব্যয়টা বিয়োগ করি, কিন্তু এখানে মোট ব্যয়টা চেয়েছে তোমার কাছে, তাহলে অসুবিধা নাই। ভিতরেরটা চেয়েছে তোমার, যেটা তৃতীয়টা যেটা বানাইতে হয়, তৈরি করতে হয়, ওইটার থেকে তোমার বাদ দিতে হবে প্রথমটা, অতএব ভিতরটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখো, আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়েছে কত দিয়ে? ৫০,০০০ দিয়ে। আমরা সাধারণত এটাকে মূলধন হিসাবে ধরবো, বিবেচনা করব। তাহলে আমার যদি মূলধন ৫০,০০০ টাকা হয়, দেখো প্রথমত মালিক যেটা দিয়ে শুরু করতেছে ব্যবসা, সেটাই মূলধন। তাহলে মূলধন যদি ৫০,০০০ হয়, আমরা জানি যে সূত্রটা আমাদের, দেখো আমি সূত্রটা তোমাদের একটু বলি, যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আমরা যদি এই সূত্রটা ইউজ করি মালিকানা সূত্রের, অর্থাৎ ইকুইটির এর বড় এর যদি এই সূত্রটা আমরা যদি ভেঙে পাই, যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা যদি আমরা পাই, তাহলে আমি এটাকে ৫০,০০০ টাকাকে যদি আমি সি ধরি, তাহলে আমার সি এর সাথে যোগ হবে কি? আর অর্থ রেভিনিউ, যেটা মোট আয়। তাহলে আমার মোট আয় যোগ হবে কত? ২০,০০০ টাকা। কত হইল? ৭০,০০০ টাকা।
এই 70,000 টাকা থেকে এরপরে কিন্তু উত্তরটা তোমার দেওয়া আছে, ভিতরেরটা দেওয়া নেই। আমরা সাধারণত ব্যয় বিয়োগ করে ব্যয়গুলোকে দেখো এই ই এর মান বের করতে হবে তোমার, ডি কিন্তু নাই ওখানে। অতএব ই যদি বের করতে হয় তাহলে এই ই এর মান বের করতে গেলে আমার কিন্তু উত্তরটা অ্যানসারটা দেওয়া আছে, তাহলে অ্যানসার থেকে যদি আমি এটা বাদ দিই, এই দুটো বাদ দিই আমার অ্যানসার থেকে, তাহলে আমার ভিতরটা পাওয়া যায়। তাহলে আমি কি করব, আমি এই 70,000 থেকে 65,000 অর্থাৎ মালিকানা সত্ত্বটা বিয়োগ করে দেব। এখানে মালিকানা সত্ত্ব কত আছে, মালিকানা সত্ত্ব আছে 65,000 টাকা, তাহলে 5,000 টাকা। এই 5,000 টাকাই হচ্ছে আমার ব্যয়। আবারও বলি, দেখো আমার মূলধন কিন্তু কত, 50,000 টাকা আর 20,000 টাকা আমার কাছে চাইছে কিন্তু ই যখন চেয়েছে তাহলে আমার উত্তরটা দেওয়া আছে, মালিকানা সত্ত্ব দেওয়া আছে, টোটাল এই চারটা যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা দাঁড়ায় সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমি যদি এই দুটো থেকে যদি আমি উত্তরটা বাদ দিই তাহলে আমার ভিতরে এটা পাওয়া যাবে, কেমন? তার মানে উত্তর হবে 5,000 টাকা। আশা করি 3 নাম্বারটা বোঝা গেছে। এবার আসি আমরা 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বারটা দেখো কি বলতেছে, সাইমা ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয় 25,600 টাকা, মোট মুনাফা 5,300 টাকা এবং নিট মুনাফা 2,450 টাকা হলে পরিচালন ব্যয়ের পরিমাণ কত? পরিচালন ব্যয় চেয়েছে। তা পরিচালন ব্যয় আমরা সাধারণত আবারও সেই আর্থিক বিবরণীর প্রথম সূত্রটা বিশদের বিবরণী, যে প্রথমত লিখি আমি মোট মুনাফা। আমার মোট মুনাফা দেওয়া আছে, দেখো এখানে কিন্তু বিক্রিত পণ্য, যেহেতু আমরা জানি যে বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। আমার মোট মুনাফা অঙ্কে দেওয়াই আছে, তবে বিক্রিত পণ্যের ব্যয় লাগবে না। এটা আবারও তোমার ওই 2 নম্বর হিসাব মতো দিছে, তোমাকে বিভ্রান্ত করার জন্য দিয়ে দিছে তোমার এই 2 নম্বর অঙ্কের মতো। তো আমরা তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় নিব না, এটা কাজেই লাগবে না। তাহলে আমার মোট মুনাফা যেহেতু দেওয়া আছে, মোট মুনাফা 5,300। মোট মুনাফা থেকে আমি যদি সেই উত্তরটা বাদ দিই, সর্বশেষ নিট মুনাফাটা বাদ দিই, দেখো আমি পাই নিট মুনাফা। এখান থেকে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে নিট মুনাফা পাওয়া যায়। আমি যদি মোট মুনাফা থেকে নিট মুনাফা বাদ দিই তাহলে পরিচালন ব্যয় পাওয়া যাবে। তাহলে আমি নিট মুনাফা এর থেকে নিট মুনাফা বাদ দিয়ে দিই, $2,850 টাকা। তাহলে আবারও দেখো, আবার একটু বুঝাই যে মোট মুনাফা দেওয়া আছে, আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কেন নিলাম না, কারণ আমি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে কিন্তু মোট মুনাফা পাই। তো আমার মোট মুনাফা তো আছে, এবার লাগবে না, এটা কোনো কাজে লাগবে না। মোট মুনাফা থেকে এবার আমার পরিচালন ব্যয় বের করতে হচ্ছে, তাহলে আমি মোট মুনাফা থেকে তুমি নিট মুনাফা বাদ দেই, ওদের ভিতরেরটা পাওয়া যাবে আগের অঙ্কটার মতো, কেমন? এটা কিন্তু কি হবে, বাদ নিট মুনাফা। অতএব এটার নাম হচ্ছে পরিচালন ব্যয়। 5 নম্বরে যাই। 5 নম্বর দেখো কি বলে, জনাব রনি ব্যবসায়ের জন্য 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাস অর্থাৎ অবচয়, ব্যবহারজনিত মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। এই অবচয় পরিমাণ 5,000 টাকা। এক্ষেত্রে অবচয়ের হার কত? হার যখনই বলবে তখন তুমি বুঝে নিবা যে 100-তে বলতেছে। তখন এখন তোমাকে কিন্তু অনেক সময় হার দেওয়া থাকে, এখন তোমাকে হার বের করতে হবে যে 100-তে কত, তার মানে 100 টাকায় কত। তাহলে এখানে আমার আসবাবপত্রের মূল্য ছিল কত, 50,000 টাকা। 50,000 টাকায় তোমার 50,000 টাকায় তোমার অবচয় হয়েছে কত, 5,000 টাকা। তাহলে তুমি 50,000 দিয়ে 5,000 কে 50,000 দিয়ে ভাগ করো এবং 100 দ্বারা গুণ করো। অর্থাৎ ঐকিক নিয়মের একটা নিয়ম যে 50,000 টাকায় যদি অবচয় 5,000 টাকা হয়, 1 টাকায় কত, 100 টাকায় কত। কেমন? আমরা এই ঐকিক নিয়মে করতে পারি অঙ্কটা। তাহলে 5,000 টাকা অবচয় হচ্ছে 50,000 টাকায়, 1 টাকায় কত, 100 টাকায় কত। এই সূত্র আমরা ব্যবহার করে আমরা অঙ্কটি করতে পারবো। এখন তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো কত আসবে। আমরা শূন্যগুলো
কেটে দিই, কেমন? এরপরে আমরা এখানে কত আসে দেখো, এই 5 10 50, 50 কে 5 দ্বারা ভাগ করলে হয় 10, অর্থাৎ 10%। তাহলে আমাদের অপচয়ের পরিমাণ হবে, হার হবে, অপচয়ের হার হবে 10%, কেমন? 5 নম্বর আশা করি বুঝতে পারছো। তারপরে আসি আমরা 6 এ দেখো, এখানে দেওয়া আছে যে 10 মাসের বেতন 20,000 টাকা, এক্ষেত্রে 2 মাসের বেতনের পরিমাণ কত? তাহলে 10 মাসের বেতন যদি 20,000 টাকা হয়, 20,000 টাকা যদি 10 মাসের বেতন হয়, তাহলে আমরা প্রথমত 1 মাসের বেতন বের করি, যে 1 মাসের বেতন কত। তাহলে 20,000 কে 10 দ্বারা ভাগ করলেই তো 1 মাসের বেতন বের হয়। আমার কাছে এখানে চেয়েছে 2 মাসের বেতন, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে গুণ করে দিলে আমার 2 মাসের বেতন বের হয়ে যাবে। একদম সহজ ঐকিক নিয়মের একটা অঙ্ক। তাহলে ঠিক ওইভাবে আমরা কাটাকাটি করি, শূন্য কেটে দিই, তাকে এখানে 2,000, এখানে থাকে 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4,000 টাকা। এই 4,000 টাকাই হচ্ছে তোমার 2 মাসের বেতন। সহজ একটা অঙ্ক একদম। 6 নম্বর চলে গেল। 7 নম্বরে দেখো কি বলতেছে। 7 নম্বরে বলতেছে রিফা স্টোরস এর মোট মুনাফা 10,000 টাকা, নিট মুনাফা 8,000 টাকা। নিট বিক্রয় 1 লক্ষ টাকা হলে নিট মুনাফার হার কত? নিট মুনাফার হারের সূত্র কি? নিট মুনাফার হারের সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100। এটা সূত্র, নিট মুনাফার সূত্র, তাই তো? নিট মুনাফার হার, নিট মুনাফার হার সমান নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100। তাহলে কি আমাদের এই মোট মুনাফা কি কোনো কাজে লাগে? লাগে না। কেন দিছে অঙ্কে? তোমাকে বিভ্রান্ত করার জন্য, যে তুমি ভুল করো, কিন্তু তুমি সূত্র জানলে আর ভুল করবে না। তাহলে আমাদের নিট মুনাফা এখানে দেওয়া আছে, তাহলে আমি নিট মুনাফা নিয়ে কাজ করব, মোট মুনাফা কাজে লাগাবো না। আর নিট বিক্রয়ও দেওয়া আছে, নিট বিক্রয় দেওয়া আছে 1 লাখ, আর সূত্রের 100, আর যেহেতু বলছে অবশ্যই অবশ্যই 100 দেব। তাহলে আবার ওই রকম ভাবে কাটাকাটি করো। দেখো এখানে আছে দুটো শূন্য, 5টা শূন্য কেটে দিলাম, এখানে আছে 5টা শূন্য কেটে দিলাম, উপরে 8 থাকলো, তাই 8 কে 8, 8 কে 1 দ্বারা ভাগ করলে 8ই হয়। তার মানে নিট মুনাফা হচ্ছে 8%। কেমন? 7 নাম্বারটা আশা করি বুঝতে পারছো। এটা একটা সূত্রের অঙ্ক, সূত্রটা বসাই দিয়ে মান বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। 7 নাম্বার গেল। 8 নাম্বারে আসো। 8 এ কি বলে দেখো, জনাব সানি ব্যবসায়ের দেনাদার 13,000 টাকা, অলিখিত বিক্রয় 5,000 টাকা এবং পুরি 2,000 টাকা ধরা হলে নিট দেনাদারের পরিমাণ কত? আমরা এর আগে অঙ্কে জানছিলাম যে অলিখিত বিক্রয় তার মানে কি? আমরা সাধারণত বিক্রয় তিন ভাবে বিক্রয় করা যায়, নগদে, বাকিতে এবং চেকে। নগদে বিক্রয় হলে কিন্তু সেটা আর লেখার প্রয়োজন হয় না, চেকে বিক্রয় করলে নগদের শামিল, এটাও লেখার প্রয়োজন হয় না। যখনই লিখতে ভুল হবে সাধারণত বাকিতে বিক্রয় সংক্রান্ত যে লেনদেন এইগুলো লিখতে অনেক সময় ভুল হয়। তাহলে বাকিতে বিক্রয়, আমরা যাদের কাছে পণ্য বিক্রয় করি তারা আমাদের দেনাদার, আর আমরা যাদের কাছ থেকে পণ্য ক্রয় করি তারা আমাদের পাওনাদার। তাহলে অবশ্যই দেখো এটা এই অলিখিত বিক্রয় কিন্তু এই 5,000 টাকা কিন্তু দেনাদারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে দেনাদারের সাথে এই 5,000 টাকা যোগ করতে হবে। আর পুরিন অর্থ হচ্ছে অনাদায়ী দেনা, যেটা আরেক নাম হচ্ছে অনাদায়ী দেনা, ইংরেজিতে যেটা ব্যাড ডেট। এখন এই পুরিনটা হবে বাদ যাবে, তার মানে এমন কিছু দেনাদার আছে যারা টাকা পরিশোধ করবে না, ধরে রিসিভ করবে না, এটা কিন্তু সম্ভাব্য। পুরিনটা কিন্তু সম্ভাব্য যে ধরে নিলাম যে এরা আর টাকা পরিশোধ করবে না। তাহলে আমরা ওইভাবেই আমরা বছর শেষে ক্যালকুলেশন করব। তাহলে আমরা দেনাদার এখানে দেওয়া আছে, প্রারম্ভিক দেনাদার দেওয়া আছে কত? 13,000 টাকা। অঙ্কে বলা আছে অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় দেওয়া আছে কত? 5,000 টাকা। তাহলে এই 18,000 টাকা হলো মোট দেনাদার। এই মোট দেনাদার থেকে এবার তোমার যে সকল দেনাদাররা টাকা দিবে না, অর্থাৎ 2,000 টাকা দিবে না, ওইটা বাদ দিয়ে দাও, পুরিটা বাদ দিয়ে দাও।
বাদ কুড়ি, কুড়ির আর এক নাম অনাদায়ী দেনা, 16,000 টাকা। 16,000 টাকা হচ্ছে তোমার প্রকৃত দেনাদার অথবা নিট দেনাদার। সর্বশেষ বছর শেষে দেনাদারের পরিমাণ দাঁড়ালো 16,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে অলিখিত দেনাদার কিন্তু কি বিক্রয়কৃত দেনাদারকে বৃদ্ধি করে আর কুড়ি দেনাদারকে হ্রাস করে। 9 নম্বরে আসি। মোট মুনাফা 16,000 টাকা, বিক্রয় 90,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? আবারও বিক্রিত পণ্যের ব্যয় দেওয়ার একটা প্রশ্ন। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্রটা হচ্ছে ঠিক উল্টা। আমরা সাধারণত বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করি। তাহলে আমি যদি বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। ঠিক উল্টাটা। তাহলে এখানে বিক্রয় কত দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে 90,000 টাকা। মোট মুনাফা দেওয়া আছে কত? মোট মুনাফা দেওয়া আছে 16,000 টাকা। আমি যদি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করি তাহলে বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলেই তো তার উপরেরটা পাওয়া যায়, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? বিক্রিত পণ্যের ব্যয় হবে 74,000 টাকা। কেমন? 9 নম্বর উত্তর আমরা পাইলাম 74,000 টাকা। 10-এ আসো। দেনাদার 20,000 টাকা, নতুন কুড়ি 3,000 টাকা হলে 5% হারে কুড়ির সঞ্চিতির পরিমাণ কত হবে? কুড়ি একটু আগে দেখাইছি যে কুড়ি দেনাদার থেকে বাদ দিতে হয়। তাহলে আমাদের দেনাদার আছে কত? 20,000 টাকা। কুড়ির কত আছে? কুড়ি দেওয়া আছে 3,000 টাকা। তাহলে আমাদের প্রকৃত দেনাদার কত? 17,000 টাকা। প্রকৃত দেনাদার আছে 17,000 টাকা। কি বলছে যে কুড়ির 3,000 টাকা হলে 5% হারে কুড়ির সঞ্চিতির পরিমাণ কত? এবার তোমাকে কুড়ির সঞ্চিতি বের করতে হবে। কুড়ির সঞ্চিতি অর্থাৎ এই প্রকৃত দেনাদারের উপর 5% ইনটু 5%। 5%। আমি একটু আগে তোমার ক্যালকুলেটর ছাড়াও করতে পারবা, আর ক্যালকুলেটর থাকলে তো কোনো সমস্যা নেই, 17,000 ইনটু 5% দিলে চলে আসবে। আর যদি ক্যালকুলেটর হাতে না থাকে তাহলে ডান দিক থেকে একটা শূন্য কাটো, শূন্য বাদ দাও, শূন্য বাদ দেওয়ার পরে অর্ধেক করে দাও। অর্ধেক করলে কত হয়? 850 টাকা। এই 850 টাকায় হবে তোমার এই 17,000 টাকার 5%। এটাই হচ্ছে তোমার কুড়ি সঞ্চিতির পরিমাণ। আচ্ছা, এবার আমরা 11 আসি। 11তে বলতেছে যে বিজ্ঞাপন 4 বছরের জন্য 30,000 টাকা পরিশোধ করা হলে অবলম্বনকৃত বিজ্ঞাপনের পরিমাণ। আমরা বিজ্ঞাপনের ব্যাপারে দুটো নিয়ম শিখছিলাম, একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন আর একটা হচ্ছে অবলম্বনকৃত বিজ্ঞাপন। এটা সচরাচর অঙ্কে আসে না তোমাদের, তো যেহেতু এটা দিছে এটা আমাদের অবশ্যই শিখে রাখতে হবে যে অবলম্বন শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলানো আর বিলম্বিত শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যতের জন্য এটা রেখে দেওয়া। অর্থাৎ বিলম্বিত কথার অর্থ এটা সম্পদ হিসাবে থাকা, আর অবলম্বন অর্থাৎ খরচ হয়ে গেছে যেটা, এটা। তো তাহলে আমরা যদি আমাদের দেখো এই প্রতিষ্ঠানের মেয়াদ হচ্ছে 4, মানে আমি বিজ্ঞাপন খরচটা দিছি 4 বছরের জন্য। আর যেহেতু আমরা প্রতি বছর হিসাব করি, আর্থিক বিবরণী আমরা প্রতি বছরে করি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই টোটাল টাকাকে আমরা 4 বছর দিয়ে ভাগ করতে পারি। এই সূত্রটা হচ্ছে মোট টাকা ভাগ হচ্ছে মেয়াদকাল অথবা বছর। তো আমরা দেখো 30,000কে 4 দ্বারা ভাগ করলে আসে 7,500 টাকা। এই 7,500 টাকা হচ্ছে অবলম্বনকৃত বিজ্ঞাপনের পরিমাণ। এটা কিন্তু যদি বলতো বিলম্বিত বিজ্ঞাপন কত, তাহলে কিন্তু এই 30,000 থেকে আবার 7,500 বাদ দিয়ে তারপরে বিলম্বিত বের করতে হতো, কিন্তু এটা কিন্তু বিলম্বিত না। এর আগের দিন কিন্তু একটা অঙ্ক বিলম্বিত দিয়ে মানে করিয়েছিলাম, আজকে কিন্তু ঠিক উল্টাটা করালো। এটা দুটো ভিডিওর মধ্যে আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এটাকে তুমি
কম্পেয়ার করতে পারবে যে বিলম্বিত এবং অবলম্বনকৃত এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কোথায়। উল্টা কিন্তু ঠিক বিপরীতমুখী সম্পর্ক। 12 নম্বরে দেখো কি বলতেছে যে 1 জুলাই 15,000 টাকার 5% হারে ঋণ দেওয়া হলে 31 ডিসেম্বর আর্থিক বিবরণীতে সুদ কত টাকা দেখাতে হবে। তাহলে দেখো তো এখানে আমি ঋণ নিছি কত, কোন মাসে, জুলাই মাসে, আর আমার কি শেষ করতে হিসাবটা করতেছি আর্থিক মানে 31 ডিসেম্বরে। তার মানে জুলাই থেকে তুমি ডিসেম্বর পর্যন্ত হিসাব করো, 31 ডিসেম্বর মানে ডিসেম্বরের শেষ তারিখে। তাহলে তুমি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হয় হচ্ছে 6 মাস, 6 মাস হয়। তাহলে তোমাকে 6 মাসের সুদ বের করতে হবে। আমি 6 মাসের সুদ কেমনে বের করব? তুমি 15,000 কে 5%, তার মানে 15,000 ইনটু 5% ইনটু হাফ দিতে পারো, ইনটু হাফ, তার মানে 6 মাস। এটাকে 15,000 কে আমি যদি 5% করি তাহলে 1 বছরের সুদ বের হবে। আর 1 বছরের সুদকে যদি আমি হাফ করি অর্থাৎ অর্ধেক করি তাহলে আমার 6 মাসের সুদ বের হবে। আর অন্য আরেকটা নিয়মে আমাদের বইয়ে করা আছে ইনটু 12/6, একই কথা কিন্তু দেখো এই 6 আর 12 কে কাটাকাটি করো, ওই সেই 2 এর 1 অর্থাৎ অর্ধেকই আসবে, হাফই আসবে। দুই ভাবেই করতে পারবা। তাহলে দুই ভাবে করলে এখানে দেখো এখানে আবার সেই আমরা সেই নিয়মে চলে যাই 1500, তাই না, 5% আছে আসে মানে 10% আছে 1500 আসে, আর 1500 অর্ধেক করলে কত হয় 750। এই 750 অর্ধেক করলে আবার আসবে হচ্ছে 375 টাকা। কেমন? 375। আবারও দেখাই, 15,000 এর 5% আসবে হচ্ছে 10% এ আসবে 1500, এর 5% আসবে 750, 750 এর অর্ধেক। তার মানে তুমি 750 কে 12 দ্বারা ভাগ করবা, 6 দ্বারা গুণ করবা। আর যদি আমার আগের সেই নিয়মে যাই আরো সহজ, সোজা 750 অর্ধেক করে দিবা, তুমি ক্যালকুলেটর নিয়ে করলে এমনি সহজে বের হয়ে যাবে। কেমন? এই 375 টাকা হবে উত্তর। তারপরে আসি আমরা 13 নম্বরে, মোট লাভ বিক্রয়ের 7.5%। মোট লাভ বলতেছে 7.5 অথবা 7.50, একই কথা, এত পার্সেন্ট। মোট লাভ বিক্রয়ের 7.5%। মোট লাভ 750 টাকা যদি হয়, মানে 7,500 টাকা যদি হয়, তাহলে বিক্রয়ের মূল্য কত? বিক্রয় মূল্য কত? তোমাকে বিক্রয় মূল্য চাইছে। বিক্রয় মূল্য যদি হয় তাহলে আমি এইভাবে ধরতে পারি যে 7.5 টাকা যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত, আর এই 7,500 টাকায় বিক্রয় মূল্য কত, সেই ঐকিক নিয়মে আবার আমরা বের করতে পারি, তাই না? লাভ ক্ষতির অঙ্কে যেভাবে আমরা বের করি সাধারণ গণিতে। তাহলে আমাদের সূত্রটা এরকম ভাবে আমরা লিখতে পারি সংক্ষিপ্ত আকারে যে 100 ভাগ হচ্ছে, তাই না, 7.50 গুণ 7,500। এখন তুমি আমরা যে নিয়মে করি, যদি দশমিকটা ক্যালকুলেটরে করলে কিছুই পরিবর্তন করা লাগবে না, যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাই তাহলে আমরা দশমিকটা উঠাই দিয়ে আমরা এটার সাথে 100 গুণ করে দিতে পারি, কারণ দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য। এত কিছু করা লাগবে না, তুমি ক্যালকুলেটর নিয়ে বসলে একদম সহজেই করে ফেলতে পারবে। এখন তুমি কাটাকাটি করো, এই দশমিকটা উঠাই দিয়ে কাটাকাটি করো, তোমার তুমি উত্তর পেয়ে যাবে। এখানে আমাদের উত্তর আসবে 1 লক্ষ টাকা। কাটাকাটি করে দেখো 1 লক্ষ টাকা আসবে। এই দেখো এই শূন্য আমরা কেটে দিলাম, এখানে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 2, এখানে 5 দিয়ে কাটি 15, আর এখানে 5 দিয়ে কাটলে 15 দিয়ে কাটলে 5, তাহলে এখানে 500 আর এই 100, তার মানে 50,000, 50,000 গুণ 2, 1 লক্ষ টাকা।
এভাবে 1 লক্ষ টাকা আসবে, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। আবারও বলি যে 7.5 টাকা যখন লাভ তখন বিক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত আর 7,500 টাকায় বিক্রয় মূল্য কত, লাভ প্রতি লক্ষের মতো। 14 এবং 15 একটা উদ্দীপক দিয়েছি, উদ্দীপকটা পড়ে তোমাকে 14 এবং 15 আনসার করতে হবে। আমি উদ্দীপকটা পড়ি। এখানে বলা আছে যে উদ্দীপকটি পড়ো এবং 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা হচ্ছে সামিয়ার ব্যবসায়ে মূলধন 2 লক্ষ টাকা, নিট মুনাফা 60,000 টাকা, সাধারণ সঞ্চিতি 12,000 টাকা, আয়কর 22,000 টাকা এবং পণ্য উত্তোলন 20,000 টাকা। 14 নম্বর প্রশ্নে বলছে যে বছর শেষে সামিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ কত। মালিকানা সত্ত্বের সূত্রটা এর আগে আমি লিখছিলাম, দেখো সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। আমরা এই সূত্র অনুযায়ী দেখি বসানোর চেষ্টা করি। সি মূলধন, মূলধন কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, সি চলে গেল। আর আর দেখো অর্থাৎ রেভিনিউ মানে ইনকাম, যেটা আর কে আমরা আই দ্বারাও প্রকাশ করি, ছোট হাতের আই দ্বারাও প্রকাশ করি ইনকাম। তো এখানে নিট মুনাফা আছে কত, 60,000 টাকা। কি করতে হবে পরে বলছি। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতিটা কি? সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকের, এই নিট মুনাফা কিন্তু মালিকের প্রাপ্য। অর্থাৎ সাধারণত আমরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সময় যে দুর্ঘটনা বা যে কোনো সময় বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়, এই সমস্যা মোকাবেলা করার ভবিষ্যৎ যদি কোনো সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমরা সাধারণত সব মানে নিট মুনাফার সবটুকু কিন্তু মালিককে দিয়ে দেই না। মালিককে না দিয়ে আমরা একটা তহবিল গঠন করে রাখি, বিভিন্ন ধরনের তহবিল গঠন করে রাখি। তা সাধারণ সঞ্চিতি একটা তহবিল, এটা মালিক, এটা ব্যবসা প্রতিষ্ঠান কি করে, মালিকের অনুমতিক্রমে এটা একটা তহবিল মানে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরায় রাখে। এটা ভবিষ্যতে যে কোনো ধরনের যদি ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো সময় মানে খারাপ সময়ে এটা এই ফান্ড দিয়ে কাজে লাগাতে চায়। তো সাধারণ সঞ্চিতি এটাও নিট মুনাফার একটা অংশ। এই কারণে সাধারণ সঞ্চিতিটা কি করতে হবে, মালিকানার সাথে সাথে যোগ করতে হবে, কিন্তু নিট মুনাফার মতো যোগ হবে। তাহলে এই দুটো ফিগার নিট মালিকানার সাথে অর্থাৎ মূলধনের সাথে এটা এই রেভিনিউর সাথে যোগ হবে। এই সাধারণ সঞ্চিতিটা এটা নিট মুনাফার একটা অংশ যেহেতু, এই কারণে আমি নিট মুনাফার সাথে এটা যোগ করে দিলাম। এই দুটো ফিগার যোগ করো, কত আসে দেখো, 2,60,070 অর্থাৎ 2,72,000, 2,72,000। আয়কর বাকি আছে, আয়কর এবং উত্তোলন, পণ্য উত্তোলন। আয়কর কি? আয়কর কিন্তু মালিকের আয় কর, তার মানে আয়ের উপরে কর, এটা মালিকের খরচ, এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের খরচ না। এই কারণে এটা উত্তোলন হিসাবে এটাকে লিপিবদ্ধ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আয়কর দিবে না, আয়কর দিবে মালিক, অর্থাৎ আয়ের উপরে দিবে কর। এই কারণে সমস্ত আয় যেহেতু এটা মালিকের ভিতর, এটা মালিকের পাওনা, অতএব আয়করও দিবে মালিক। এই কারণে মালিকের মালিকানা সত্ত্ব থেকে আয়করটা বাদ যাবে, এটা উত্তোলন হিসাবে দেখাইতে হয়। তাহলে আয়কর এখানে আছে কত, 22,000 টাকা। আর এখানে পণ্য উত্তোলন অর্থাৎ পণ্য ক্রয় করে সেটা বাসায় নিয়ে গেছে হয়তো মালিক বা উত্তোলন করছে, 20,000 টাকা। এই দুটো ফিগার বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে আয়করও বাদ যাবে, পণ্য উত্তোলনও বাদ যাবে। তাহলে এই দুটো বাদ দিলে থাকে 2,30,000 টাকা। এই আশা করি আমরা 14 নম্বর বুঝতে পারছি। আবারও বলি যে এই সূত্রটা ইউজ করতে হবে যে প্রথমত সি অর্থাৎ 2 লক্ষ টাকা, রেভিনিউ অর্থাৎ আয়, আয় এখানে আছে 60,000 টাকা। সাধারণ সঞ্চিতিটাকে কেন আমি ব্যাখ্যা দিছি যে সাধারণ সঞ্চিতিকে কেন আমি নিট মুনাফার সাথে যোগ করলাম, কারণ নিট মুনাফা থেকে সরিয়ে রেখে এটাকে সাধারণ সঞ্চিতি একটা তহবিল গঠন করা হয়, সেই জন্য এটা নিট মুনাফার একটা অংশ, এটাও যোগ হবে। প্লাস এই কটা দুটো ফিগার যোগ করে যে ফিগার দাঁড়াবে তার সাথে আমি আয়কর এবং উত্তোলন বা পণ্য উত্তোলন বাদ দেব, তাহলে আমার বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ অর্থাৎ সর্বশেষ মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। শেষ প্রশ্ন আজকের
অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, বছর শেষে মোট উত্তোলনের পরিমাণ কত? তাহলে আমি একটু আগেই বলছি যে আয়কর কিন্তু উত্তোলনের শামিল, এক প্রকার উত্তোলন। আয়কর, জীবন বীমা, পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, এগুলো সব উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করতে হয়। তো এখানে দুটো ফিগার আছে, আয়কর আছে 22,000 টাকা আর পণ্য উত্তোলন আছে 20,000 টাকা। এই দুটো যোগ করলে হয় 42,000 টাকা। এই 42,000 টাকাই হচ্ছে বছর শেষে মোট উত্তোলনের পরিমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে 15টা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের সমাধান করিয়ে দিলাম, আশা করি ভিডিওটা দেখবে এবং দেখে দেখে তুমি ক্যালকুলেটর নিজের খাতায় সমাধান করার চেষ্টা করবে। তারপরেও যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদেরকে ফেসবুকে জানাবে, কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আর এইভাবে কয়েকটা ক্লাস তোমার বহু নির্বাচনী হিসাবে চলতে থাকবে। পরবর্তীতে আমরা আবার প্রশ্ন উত্তরে বা সৃজনশীল প্রশ্নে চলে যাব বোর্ডের প্রশ্নগুলো নিয়ে। তো আজকে এই ক্লাসটা দেখবে এবং পরবর্তী ক্লাস আবার দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলো। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।